হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে করে দেব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই খাতা কলম বের করে প্রশ্ন উত্তরগুলি নোট করে নেবে। ওকে, তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, তোমাদের 1 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বারটি দেখে নাও। ড্যাশ টালি এবং ইট, সিমেন্ট এবং বালি, শ্বেত পাথর ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো। এখানকার সঠিক উত্তরটি হবে টালি এবং ইট, যেটি আমি আন্ডারলাইন করে রেখেছি। এই টালি এবং ইট ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো। তারপর খ নাম্বার, কবিরের 2 পঙ্ক্তির কবিতাগুলোকে বলা হয় ভজন, কথকথা, দোহা। সঠিক উত্তরটি হলো দোহা। তারপর গ নাম্বার, সুফিরা গুরুকে মনে করত পীর, মুরিদ, বেসরা। সঠিক উত্তরটি হলো পীর। তারপর ঘ নাম্বার, কলকাতা, নবদ্বীপ, মুর্শিদাবাদ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। এখানকার সঠিক উত্তরটি হলো নবদ্বীপ। তারপর উ নাম্বার, ড্যাশ নানক, কবির, মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। এখানকার সঠিক উত্তরটি হলো মীরাবাই। মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। ওকে, তারপর চ নাম্বারটি দেখে নাও। দ্বীন-ই ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে গুরু শিষ্যের, মালিক শ্রমিকের, রাজা প্রজার সম্পর্ক। সঠিক উত্তরটি হলো গুরু শিষ্যের সম্পর্ক। ছ নাম্বার, শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে চাহারবাগ, পিয়েত্রাদুরা, টেরাকোটা। এখানকার সঠিক উত্তরটি হলো পিয়েত্রাদুরা। তারপর বুর্গাজ্য নাম্বার, মহাভারতের ফরাসি অনুবাদের নাম ড্যাশ। অপশনে রয়েছে হামজানামা, তুতিনামা, রজমনামা। সঠিক উত্তরটি হলো রজমনামা। তারপর ঝ নাম্বার, দশবন্ত, মীর শহীদ আলী, আব্দুস সামাদ পরিচিত ছিলেন শিরিন কলম নামে। সঠিক উত্তরটি হলো আব্দুস সামাদ। আব্দুস সামাদ পরিচিত ছিলেন শিরিন কলম নামে। বুঝা গেল? ওকে, এবার ও নাম্বারটি দেখে নাও। জৈনপুরী রাগ তৈরি করেন বৈজু বাওড়া, হুসেন শাহ শর্কী, ইব্রাহিম শাহ শর্কী। সঠিক উত্তরটি হলো হুসেন শাহ শর্কী। তারপর ট নাম্বার, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম ড্যাশ। কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু। সঠিক উত্তরটি হলো মালাধর বসু। তারপর ঠ নাম্বার, পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ। জল তোলার জন্য, কামানের গোলা ছোড়ার জন্য, বাগান বানানোর জন্য। সঠিক উত্তরটি হলো জল তোলার জন্য। ওকে, এবার দেখো তোমাদের 2 নম্বরে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়। ক নাম্বার বিবৃতিটি দেখে নাও। বিবৃতি, নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। ব্যাখ্যা 1, নদীর ধারে শিল্প তৈরি করলে কর লাগতো না। ব্যাখ্যা 2, সেকালে সব মানুষই নদীর ধারে থাকতো। ব্যাখ্যা 3, কাঁচামাল আমদানি ও তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। এখানকার সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নাম্বার 3, কাঁচামাল আমদানি ও তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। তারপর খ নাম্বারটি দেখো। বিবৃতি, চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা 1, তিনি শুধু বাংলা ভাষাই জানতেন। ব্যাখ্যা 2, সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ব্যাখ্যা 3, ভক্তি বিষয়ক সব বই বাংলায় লেখা হয়েছিল। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 2, সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ওকে, এবার গ নাম্বারটি দেখে নাও। বিবৃতি, চিশতি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না। ব্যাখ্যা 1, তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। ব্যাখ্যা 2, তারা রাজনীতি বুঝতেন না। ব্যাখ্যা 3, তারা মানব দরদি ছিলেন। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 1, তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। ওকে, এবার ঘ নাম্বার। বিবৃতি, আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। ব্যাখ্যা 1, তিনি বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। ব্যাখ্যা 2, তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 1, তিনি বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। ওকে, এবার উ নাম্বার। বিবৃতি, মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 1, দুর্গ বানানোর খরচ ছিল কম। ব্যাখ্যা 2, দুর্গ বানানো ছিল প্রাসাদ বানানোর চেয়ে ঢের সহজ। ব্যাখ্যা 3, দুর্গ বানানোয়
সাম্রাজ্য সুরক্ষিত হতো? সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 3, দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। ওকে, এবার 4 নাম্বারটি দেখে নাও। বিবৃতি: জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ব্যাখ্যা 1, এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। ব্যাখ্যা 2, মুঘল শিল্পীরা সবাই ছিলেন ইউরোপীয়। ব্যাখ্যা 3, ভারতীয় শিল্পীরা এই সময় ইউরোপ থেকে ছবি আঁকা শিখে এসেছিলেন। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 1, এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। তারপর 6 নাম্বার বিবৃতি: মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র। ব্যাখ্যা 1, ভারতের নৃত্যের দেবদেবী হলেন কৃষ্ণ ও রাধা। ব্যাখ্যা 2, এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। ব্যাখ্যা 3, চৈতন্য দেব ছিলেন মণিপুরের লোক। এখানকার সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 2, এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। তারপর বুর্গার্য নাম্বারটি দেখে নাও। বিবৃতি: ভারতে প্রাচীনকালে তালপাতার উপরে লেখা হতো। ব্যাখ্যা 1, সে আমলে কাগজের ব্যবহার জানা ছিল না। ব্যাখ্যা 2, সে আমলে ভারতে কাগজের দাম খুব বেশি ছিল। ব্যাখ্যা 3, সে আমলে ভারতীয়রা কাগজের উপর লেখার কালি আবিষ্কার করতে পারেনি। সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নাম্বার 1, সে আমলে কাগজের ব্যবহার জানা ছিল না। ওকে, এবার দেখো তোমাদের 3 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও 30-50টি শব্দের মধ্যে। ক নাম্বার প্রশ্নটি দেখে নাও। সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি এবং শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? উত্তর: সুলতানি ও মুঘল যুগে বিভিন্ন ধরনের ফল, সবজি ও খাদ্যশস্যের চাষ হতো। আমি যেইভাবে এখানে পয়েন্ট করে লিখেছি তোমরা কিন্তু ঠিক একই রকম ভাবে পয়েন্ট করে লিখবে। বুঝা গেল? ওকে, দেখে নাও। ফল: সুলতানি ও মুঘল যুগে আম, জাম, কলা, কাঁঠাল, নারকেল, খেজুর, আঙুর প্রভৃতি ফলের চাষ হতো। তারপর 2 নম্বরে রয়েছে সবজি। মধ্যযুগে বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু প্রভৃতি সবজির চাষ হতো। তারপর 3 নম্বরে রয়েছে খাদ্যশস্য। ধান, গম, বিভিন্ন ধরনের ডাল। দেখো আমি বিভিন্ন ধরনের ডালের পরে ব্র্যাকেটে লিখেছি মুগ, মটর, ছোলা, মসুর, অড়হর, খেসারি। মানে এগুলি হলো তোমাদের ডালের নাম। বুঝা গেল? এগুলি তোমরা এইভাবেই ব্র্যাকেটের মধ্যে লিখবে। তারপর রয়েছে বার্লি, তিল, সর্ষে প্রভৃতি খাদ্যশস্য মধ্যযুগের ভারতে চাষ করা হতো। ওকে, এবার তোমরা খ নম্বর প্রশ্নটি দেখে নাও। মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? উত্তর: মধ্যযুগের ভারতের কয়েকজন ভক্তি সাধক ছিলেন রামানন্দ, কবির, নানকদেব, শ্রী চৈতন্যদেব প্রমুখ। আর ভক্তিবাদের এক শ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই। এরা প্রত্যেকেই মনে করতেন ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা সম্ভব। তাদের মতে ঈশ্বর এক ও অভিন্ন। ওকে, এবার তোমরা গ নম্বর প্রশ্নটি দেখে নাও। সিলসিলা কাকে বলে? তারপর একই সঙ্গে রয়েছে চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? উত্তরটি দেখে নাও। সিলসিলার অর্থ হলো সুফি গোষ্ঠী। ভারতে কম বেশি 100টি সিলসিলার অস্তিত্ব ছিল। এগুলির মধ্যে মূলত চিশতি, সুহরাবর্দী এবং কাদের সিলসিলা অধিক জনপ্রিয় ছিল। এটি হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, মানে সিলসিলা কাকে বলে। এবার তারপরে যে চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল রয়েছে, এই প্রশ্নটির উত্তর হলো এই যে নিচের এটা। চিশতি সুফিরা সহজ সরল জীবনযাপন করতেন। তারা দিনরাত আল্লাহর ধ্যান করতেন। কোনো রকম সরাসরি সাহায্য না নিয়ে এরা সাধারণের দানের উপর নির্ভরশীল ছিলেন। ওকে, এবার তোমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখে নাও। দ্বীন-ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? উত্তর: দ্বীন-ই ইলাহি গ্রহণকারীকে কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে বাদশাহের প্রতি অনুগত থাকার শপথ নিতে হতো। প্রথমেই জীবন, সম্পত্তি, ধর্ম ও সম্মান উৎসর্গ করার শপথ নিতে হতো। এরপর বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে বাদশাহ দ্বীন-ই ইলাহি গ্রহণকারীকে দিতেন একটি নতুন পাগড়ি ও পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহের একটি ছোট ছবি। ওকে, এবার তোমরা ও নম্বর প্রশ্নটি দেখে নাও। স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? উত্তর: সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল আলাই দরওয়াজা। এটি কুতুব মিনার চত্বরেই গড়ে তোলা হয়। বৈশিষ্ট্য: 1, এটি ছিল ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের এক অসাধারণ নমুনা। তারপর 2, লাল বেলে পাথর দিয়ে এটি তৈরি হয়েছিল। তারপর 3, দরওয়াজার গায়ে আল্লাহর কথা বা আল্লাহর বাণী নয়, খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা।
তারপর 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো? উত্তর, ক্যালিগ্রাফি সুন্দর হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্পকে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি। সুলতানি ও মুঘল আমলে এই শিল্পের খুব চর্চা হতো। তখনকার দিনে ছাপাখানার রেওয়াজ না থাকায় বইগুলো হাতে লেখা হতো। সেই বইগুলোতে এই শিল্পের নমুনা দেখা যায়। তারপর দেখো পয়েন্ট করেছি মিনিয়েচার। ছোট আকারের আঁকা চিত্রগুলিকে মিনিয়েচার পেন্টিং বা অনুচিত্র বলা হয়। এই চিত্রগুলি দেওয়ালে টাঙানো যেত না, এগুলি হাতে তুলে নিয়ে দেখতে হতো। এই ধরনের ছবি আঁকা হতো কাগজে বা বইয়ের অলঙ্করণ হিসেবে। তারপর 6 নম্বর প্রশ্ন, শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? উত্তর, হিন্দুদের দেবতা শিবকে নিয়ে লেখা সাহিত্যগুলি শিবায়ন নামে পরিচিত। পুরাণ বা ধর্মগ্রন্থগুলিতে শিবকে নিয়ে যে কাহিনীগুলি লেখা হয়েছে তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কাহিনী জুড়ে শিবায়ন লেখা হয়েছে। দেখো এবার যে তোমাদের যে এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায় সেটির উত্তরটি আমি এখানে প্যারা করে লিখেছি। শিবায়নের লেখায় দেখা যায় শিব কৃষক হয়ে চাষবাস করে রোজগারের চেষ্টা করছেন, আর দুর্গা কৃষক রমণী হিসেবে শিবকে নানা কাজে সাহায্য করছেন। শিব দুর্গার পরিবারের মধ্যে বঙ্গের কৃষক পরিবারের প্রতিচ্ছবি ধরা পড়ে। ওকে, এবার তোমাদের 3-এর লাস্ট এবং বুর্গার্য নামের প্রশ্নটি দেখে নাও। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। উত্তর, খ্রিস্টীয় প্রথম শতকে চীন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল। ত্রয়োদশ শতকে মধ্য এশিয়ার মঙ্গোলরা চীন থেকে ভারতে কাগজ তৈরির প্রযুক্তি নিয়ে আসে। লেখাপড়ার কাজে কাগজের বহুল ব্যবহার শুরু হয়, এমনকি মিষ্টি দেওয়ার জন্যও কাগজের ঠোঙার ব্যবহার শুরু হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তরও তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট পার্টে সেই 4 নম্বরের প্রশ্নের উত্তরগুলিও তোমাদের করিয়ে দিব। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।